নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা মোহিত মৈত্র মঞ্চে, যেখানে আজ IVNA অর্থাৎ ইনস্টিটিউট অফ ভেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন। আমরা অনেক রকম আন্তর্জাতিক সম্মেলন দেখেছি, কিন্তু এই আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন হয়তো খুব একটা আমাদের চোখে পড়ে না। ইনস্টিটিউট অফ ভেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি সেটার একটা পসিবিলিটি তৈরি করেছে এবং সেটা করে দেখাচ্ছে। বিভিন্ন স্বনামধন্য জ্যোতিষীরা আজ এখানে উপস্থিত হচ্ছেন এবং হবেন, এবং দেশ বিদেশ থেকে। সঙ্গে পেয়ে গেছি স্বনামধন্য জ্যোতিষী জ্যোতিষাদিত্য অমিত ধর, তাকে কথা বলে নেব তার সাথে। অমিত বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আচ্ছা, এই যে আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন এবং IVN এর উদ্যোগে হচ্ছে দ্বিতীয়তম, কিভাবে দেখছে? দেখুন, যে কোনো জ্যোতিষের এই মহৎ অনুষ্ঠান, এটা সার্বিকভাবে জ্যোতিষের জ্ঞান বৃদ্ধির একটা মহা মিলন উৎসব। প্রথম কথা, বিভিন্ন প্রান্ত থেকে জ্যোতিষীরা আসেন তাদের জ্ঞান নিয়ে, এবং যখন আমরা সারা বছর অ্যাজ অ্যাস্ট্রোলজার রিসার্চ ওয়ার্কগুলি করি, তো যারা নতুন, যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ অনুরাগী, তাদের সামনে যখন সেটা উপস্থাপনা করা হয়, তখন তারা অনেক নলেজ নিয়ে যেতে পারে এবং সবার সাথে সবার একটা মেলবন্ধন। তবে আমি মনে করি এই সাবজেক্টে যদি উত্তরোত্তর বৃদ্ধি করতে হয়, তাহলে সবাইকে একসাথে ইউনাইটেড হওয়া প্রয়োজন। এবং যারা অনেক বেশি জ্ঞান ছড়ানোর জন্য ব্রতী হয়েছেন যেসব জ্যোতিষীরা, তারাই পারবেন যারা নতুন যারা আসছেন তাদের মধ্যে আরো সেই জ্ঞানগুলোকে ছড়িয়ে দিতে, রিসার্চ গবেষণাকে নিজে ছড়িয়ে দিতে, এবং আন্তর্জাতিকভাবে সেটাকে ছড়িয়ে পড়লে সমগ্র জ্যোতিষ সমাজের, জ্যোতিষ শাস্ত্রের আলটিমেটলি বৃদ্ধি ঘটবে। এটা তো আপনি বললেন যে জ্যোতিষীদের মধ্যে মেলবন্ধন, জ্যোতিষীদের মধ্যে ঐক্য এবং জ্যোতিষীদের মধ্যে মত বিনিময় বা জ্ঞান বিনিময়। এখন যে কোনো মিডিয়াই বলুন, সে সংবাদ মাধ্যমের যে কোনো অ্যাঙ্গেল থেকেই বলুন, চায় সে সংবাদপত্র, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, হোয়াট এভার ইট মে বি, মানুষের থেকে জ্যোতিষীর সংখ্যা হয়তো অনেক ক্ষেত্রে বেশি, অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং মানুষ অনেকটা বিভ্রান্ত, কারণ বিপদে পড়ে মানুষ যখন যায়, সেই মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে প্রতারিত হওয়ার সংখ্যাটাও আছে। তো সেক্ষেত্রে মানুষ এই বিভ্রান্তি কাটাবে কি করে, তার বলছে। দেখুন, বেসিক্যালি মিডিয়া নির্ভরশীল ভাবে অ্যাট্রাক্ট না হওয়া উচিত। প্রথম কথা, কারো পরিবার যদি ক্যান্সার হয়, তাহলে কি মিডিয়া থেকে দৌড়ে অ্যাটাক হয়ে গেছে? রেপুটেশন দেখে যাওয়া উচিত। একটা অ্যাস্ট্রোলজার যাকে আমি মনে করছি তার কাছে যাব, তার আগে 10 বার খোঁজ নেওয়া উচিত যে কারা গেছে তার কাছে এবং কতটা পজিটিভ ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক পেয়েছে। কারণ মিডিয়া মানুষকে তুলে ধরে, কিন্তু তার নলেজ, তার ডেপথটাকে কিন্তু বোঝাতে পারে না। ওখানে অনেক কিছু মিশিয়ে দেখানো যায়, অনেক কিছু অভিনয় করে দেখানো যায়, যেখান থেকে মানুষ মনে করতে পারে হি অর শি ইজ ভেরি ডেপথফুল, বাট আলটিমেটলি সেটা নাও হতে পারে, ওটা পুরোপুরি একটা ফেক হতে পারে। কারণ সাধারণ মানুষের মধ্যে তো আর অ্যাস্ট্রোলজি ডেপ নেই, সে তো জানে না যেটা বলছে সেটা ভুলটা ঠিক। যার কারণে অবশ্যই ওটাকে ঠিক দেখে রাখা উচিত, বাট জাজ করা উচিত যেভাবে আমরা একটা লয়ার, যেভাবে একটা ডক্টরকে দেখানোর আগে 10 জায়গায় খোঁজ খবর নিয়ে নিই, অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে সেটাই করা উচিত। কিন্তু অমিত বাবু, আপনি খুব সুকৌশলে আমার প্রশ্নটাকে এড়িয়ে গেলেন মিডিয়ার উপর আঙুল তুলে। আজকে মানুষ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তার দৌলতেই কিন্তু মানুষ জানে যে কে কি আবিষ্কার করেছেন বা কে কি অ্যাচিভ করেছেন বা কে কিতে ফেলিওর হয়েছেন। সেটা কিন্তু সংবাদ মাধ্যমেরই কাজ মানুষের কাছে তুলে ধরা, যার জন্য এটাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু মানুষ যদি বিচারক হয়ে যায় যে ও সঠিক আর ও বেঠিক, তাহলে তো মানুষ কোনোদিন প্রতারিতই হবে না, সে ডাক্তারের কাছেও হবে না, উকিলের কাছেও হবে না, কোথাও হবে না। আমার প্রশ্নটা ওই জায়গা থেকে ছিল যে মানুষ এই বিভ্রান্তিটা কাটাবে কি করে, যে না এই যে ইনি সঠিক, বা জ্যোতিষীদের মধ্যেও কি এই মিনিমাম এথিক্সটা থাকা উচিত নয় যে একটা মানুষ বিপদে পড়ে এসছে তাকে ঠকানো উচিত নয়, যেমন কিছু ডাক্তারের ক্ষেত্রেও বা চিকিৎসকের ক্ষেত্রে এটা হয়। কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে সেটা উচিত নয়। মানুষকে গাইড করাই জ্যোতিষীদের কাজ হওয়া উচিত, সেটা তার জ্যোতিষ হোক, তন্ত্র, যেটাই তার সাবজেক্ট হোক না কেন, প্রথম কথা। আর সব সমাজেই যেমন কিছু ভালো মানুষ, ভালো জ্ঞানী মানুষ থাকে, আবার অনেক সময় দেখা যায় জ্ঞানীদের মধ্যেও কিছু একটু বেনিয়মের মানুষও ঢুকে পড়ে। এখন দেখুন, বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে বাইরে থেকে তো বোঝা সম্ভবপর নয় কে দৈত্য আর কে দেব।
তো যার কারণে যেই আসবেন সে অবশ্যই করে বিচার বিবেচনা করে আসবেন, যে আমার চোখে মনে হচ্ছে ঠিক, আমার চোখে মনে হচ্ছে ঠিক নয়। ঠিক আছে? আর ওই যে বললাম, যেভাবে আমরা অন্য কিছু নির্বাচন করি, সবকিছু মিডিয়া একটা মানুষকে একটা জ্যোতিষীর কাছে অব্দি এনে দিতে পারে, কিন্তু সে কতটা ডেপথে জ্ঞান রাখে সেটা কিন্তু তার পক্ষে ওখান থেকে বোঝা সম্ভবপর নয়। ঠিক আছে? আর দেখুন, অনেকের মধ্যে, অনেক অ্যাস্ট্রোলজারের মধ্যে মার্কেটিং স্কিল অনেক বেশি থাকে। তো মার্কেটিং স্কিল ওরিয়েন্টেড অ্যাস্ট্রোলজিক্যালি যেভাবে তারা প্রডিউস করছে নিজেকে, তার মানে এই নয় তাদের পোটেনশিয়ালিটি ভীষণভাবে তারা রয়েছে সেই জায়গা থেকে। দেখবেন যারা ভীষণ জ্ঞানী পণ্ডিত রয়েছে তাদের হয়তো মানুষজনকে খুঁজেই পায় না, তারা তো মিডিয়ার সামনে তো আসতেই পারে না, তারা দিন রাত গবেষণা করে যাচ্ছে, তলানিতে চলে গেছে জ্ঞানের, তারা তো আসতে পারছে না, লোকেরা তো তাদের কাজ অব্দি পৌঁছতে পারছে না। অমিতবাবু, আপনি তো জ্যোতিষাদিত্য, আপনার কি মনে হয় যে জ্যোতিষ দ্বারা বা জ্যোতিষ চর্চা দ্বারা মানুষকে রিলিফ দেওয়া সম্ভব, বা মানুষের বিপদ থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব? আর শেষ প্রশ্ন, জ্যোতিষী কি পেশা না নেশা? প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনি যখনই কোনো একজন ব্যক্তির একটা ভাগ্যের সমস্ত কিছু পড়তে পারবেন, সে পিকচারটাকে অনেকটা আগে থেকে দেখে নিতে পারবেন। তো আগে থেকে দেখে নিতে পারার মধ্যেই সতর্কবাণী রয়েছে। তো সতর্কতা শব্দটা আমরা কেন ইউজ করি? আমি যদি আগে থেকে কোনো কিছু বুঝতে পারি যে কোনো কিছু রয়েছে, দেখুন, যেটা ভালো আছে সেটা তো পাবি, কিন্তু যেটা মন্দ আছে সেটা যদি অনেকটা আগে থেকে আমার কাছে এমন কোনো মেশিন থাকে, আমি টাইম মেশিনে চড়ে সেই পর্যায়ে গেলাম, দেখে আবার চলে আসলাম। সো আমার কাছে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যালার্টনেস। এবার অ্যালার্টটাকে করার জন্য আমি রেমেডি ইউজ করি, আমি কৌশল ইউজ করি, আমি অন্য কিছু ইউজ করি, এটা একটা ফ্যাক্টর। আর একটা বড় বিষয় হচ্ছে, জ্যোতিষীরা মানুষের কাছে আরেকটা ভাবে পৌঁছায়, সেটা হচ্ছে অ্যাজ এ সাইকোলজিস্ট। ধরুন আপনার ফ্যামিলিতে কেউ এলো বা সামবডি কেউ এলো, এমন একটা তার মেন্টাল কন্ডিশন, হয়তো দুদিন বাদে সুইসাইড করে নেবে। তো সেখানে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা ওকে এমন ভাবে বোঝাবো আস্তে 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 আস্তে, যে 1 ঘন্টা বাদে ও হেসে চেম্বার থেকে বেরিয়ে যাবে, ইনস্ট্যান্ট। অর্থাৎ সম্ভব। একদম। যেমনটা অমিতবাবু জানাচ্ছেন, জ্যোতিষাদিত্য অমিত ধর জানাচ্ছেন যে জ্যোতিষী বা জ্যোতিষ চর্চা দ্বারা একটা মানুষের মানসিকতার পরিবর্তনও করা সম্ভব, এবং তার মনের গভীরে ঢুকে তার যে অসহিষ্ণুতা সেটাকে কাটানো সম্ভব। সেই সঙ্গে হয়তো জ্যোতিষ চর্চার দ্বারা ভগবান লাভ সম্ভব না হলেও প্রতিকার করা সম্ভব, অর্থাৎ একটা ছাতার মতো তাকে গার্ড করা সম্ভব, এমনটাই জানাচ্ছেন জ্যোতিষাদিত্য অমিত ধর। এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে দয়া করে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছবেন, প্রচারের আলোয় মুগ্ধ না হয়ে, একটু খবরে নিয়ে। ভিডিও প্রচার অবশ্যই দরকার, কিন্তু প্রচার না হলে একজন মানুষ যে পণ্ডিত তার কাছেও তো পৌঁছতে পারবে না, সেটার প্রয়োজন, কিন্তু লাস্টে নিজের বিচার বিবেচনা অনুসারে। আর যেটা শেষ কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা জ্যোতিষ শাস্ত্রের প্রতি গভীর নেশার প্রয়োজন। নেশা যদি গভীর হয়, তাহলেই অতল জ্ঞান গ্রহণ করার, অতলে যাওয়ার ইচ্ছেটা হবে, এবং সেখান থেকে জ্ঞান সমুদ্রে ঝাঁপ দিতে পারবে। অর্থাৎ যেমনটা অমিতবাবু জানাচ্ছেন যে নেশাটাই মুখ্য হওয়া উচিত, পেশাটা যদিও গৌণ থাকাই ভালো, অন্তত জ্যোতিষ চর্চার ক্ষেত্রে। ভিডিও জার্নালিস্ট প্রসাদের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।